মামলায় সাবেক ডিএমপি কমিশনার সহ 3 পুলিশের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন, এএসআই চঞ্চলের 20 বছর কারাদণ্ড। জুলাই আন্দোলনের নায়ক তারেক রহমান দাবি সরকারি দলের একক মাস্টার মাইন্ড নেই। কৃতিত্ব জনগণ ও তরুণদের বলছেন জামায়াতের এমপিরা। আকস্মিক মহাকাশ গবেষণা কেন্দ্র পরিদর্শনের প্রধানমন্ত্রী স্পারসোকে আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার নির্দেশ। তুরাগে 7 লাশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে স্বার্থান্বেষী মহল, দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। পুলিশকে জড়িয়ে গুজব ছড়ানোর অভিযোগ। এবং আবারও হরমুজ প্রণালীতে আমেরিকার হামলা জবাবে কুয়েত ও বাহরাইনে 8 সামরিক স্থাপনা ধ্বংসের দাবি আইআরজিসির। স্বাগত রাতের বুলেটিনে, আমি লাইবা জান্নাত। আমি মেরিয়া আফরোজ। শুনছিলেন শিরোনামগুলো, এবারে পুরো খবর। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি ও দুজনকে হত্যার মামলায় 3 পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সকালে এই রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ড পাওয়া 3 পুলিশ কর্মকর্তার মধ্যে আছেন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান। 2024 সালের 19 জুলাই রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণ আমির হোসেনকে এভাবেই গুলি করে পুলিশ। এই ঘটনায় আহত হলেও ভাগ্যক্রমে বেঁচে যান আমির। তবে একই দিন 7 বছর বয়সী শিশু বাসিত খান মুসার মাথা ভেদ করে নিহত হন দাদি মায়া ইসলাম। এছাড়া নাদিম নামে আরেক ব্যক্তিও নিহত হন ওই দিনই। 24-এর গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের এসব ঘটনায় 5 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে গত বছরের 23 অক্টোবর বিচার শুরু হয়। এরপর থেকে মোট 14 জন সাক্ষী দেন এই মামলায়। রবিবার ট্রাইব্যুনাল 1-এ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ 5 আসামিকে দণ্ড দিয়েছেন। এর আগে বেলা 11:50 দিকে ট্রাইব্যুনালে এ রায় পড়া শুরু হয়। এর মধ্যে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশিদুল ইসলাম ও রামপুরার সাবেক ওসি মশিউর রহমানের মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। আর সাবেক এসআই তারেকুল ইসলামের যাবজ্জীবন ও সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারের 20 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। কমিশনার হাবিবুর রহমান, এডিসি রাশেদ এবং রামপুরা থানার ওসি মশিউর, তাদের প্রত্যেকের বিরুদ্ধে সবগুলো চার্জ প্রমাণিত হয়েছে। 3 জন আসামিকে মৃত্যুদণ্ড, আসামি তরিকুল ইসলামকে যাবজ্জীবন, চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। এই রায়ের মধ্য দিয়ে আমাদের শহীদ পরিবার এবং আহত পরিবার তারা ন্যায় বিচার পেয়েছেন। এ রায়ে সংক্ষুব্ধ হয়ে আপিলের ঘোষণা দিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। বিক্ষুব্ধ আমরা মাননীয় সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে বিচারের জন্য যাব। ওই দিনকে আমার ভাইয়ের নামে কোনো অস্ত্র ইস্যু ছিল না, কোনো গোলাবারুদ ইস্যু ছিল না। এই মামলায় আমার ভাইয়ের এই ভিকটিম বানাইছে। আসামিদের মধ্যে শুধুমাত্র চঞ্চল হেফাজতে রয়েছেন, বাকিরা পলাতক। এর মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের 5টি মামলায় রায় দিল ট্রাইব্যুনাল। মঙ্গলবার আরও একটি মামলার রায় হওয়ার কথা রয়েছে। সঞ্চিতা প্রিয়, ওয়ান নিউজ, ঢাকা। রাজধানীর গুলশানে ফ্ল্যাট জালিয়াতির মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজুকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সর্দার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। সকালে ঢাকার বিশেষ জজ আদালত আগামী 1 সেপ্টেম্বর নতুন শুনানির তারিখ নির্ধারণ করেন। জামিনে থাকা আসামি সর্দার মোশাররফ হোসেনের সময়ের আবেদনের পর এই আদেশ দেওয়া হয়। দুদকের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে অর্থ পরিশোধ ছাড়াই একটি ফ্ল্যাট দখল ও নিজেদের নামে রেজিস্ট্রি করা হয়। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হয়। 18 ফেব্রুয়ারি আদালত অভিযোগপত্র গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরে মামলাটি বিশেষ জজ আদালতে স্থানান্তর করা হয়। আজকে এই মামলাটি টিউলিপ সংক্রান্ত মামলায় আজকে চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল। এই মামলার যে অপর আসামি সর্দার মোশাররফ হোসেন, তিনি মাননীয় হাইকোর্ট থেকে জামিনপ্রাপ্ত হয়ে
আজকে আদালতে সময়ের আবেদন করেছেন 4 শুনানির জন্য। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাকে সময় প্রদান করেছেন এবং আগামী 1 সেপ্টেম্বর 4 শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেছেন। আইনের যে ধারায় যেটার সাজা আছে সেটা সর্বোচ্চ সাজা। জুলাই গণ অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন সরকারি ও বিরোধী দলের এমপিরা। জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে বিএনপির একাধিক সংসদ সদস্য দাবি করেন জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড তারেক রহমান। কিন্তু এর বিরোধিতা করে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির বলেন জুলাই আন্দোলনে কোনো একক মাস্টার মাইন্ড তারা মানেন না, বরং এই আন্দোলনের কৃতিত্ব দেশের জনগণ ও তরুণদের। রবিবার জাতীয় সংসদে বাজেটের উপর আলোচনায় বসে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। সংসদে অর্থনীতি, স্বাস্থ্য খাত, ব্যাংকিং ব্যবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক বাস্তবতা নিয়ে পক্ষে বিপক্ষে মত তুলে ধরে সরকার ও বিরোধী দল। সরকারি দলের সংসদ সদস্যরা বলেন বাজেট বাস্তবায়নের পথে অর্থ পাচার এবং বেকারত্ব সহ নানা চ্যালেঞ্জ রয়েছে। ব্যাংকিং খাতেরও সংস্কার জরুরি। এ সময় টাকা পাচারকারী দুর্বৃত্তদের শাস্তির দাবিও জানান তারা। বাজেট বাস্তবায়নে আমাদের কতগুলো সমস্যা আছে। ব্যাংক উঠে হয়ে গেছে, এত ব্যাংক দরকার নেই বাংলাদেশে। পাচারকারীদেরকে, এই দুর্বৃত্তদেরকে যদি শাস্তির মুখোমুখি না করা যায় তাহলে অর্থমন্ত্রীর যে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠার কথা সেটি ডিফিকাল্ট হবে। দেশের রোগীরা নিজেদের পকেটের টাকার 80% খরচ করেই চিকিৎসা সেবা নেন। এটা সংস্কার প্রসঙ্গ তুলে ধরেন সরকার সমর্থিত সংসদ সদস্যরা। আর বাজেটে জুলাই আহতদের পাশাপাশি বিগত সময়ে নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের জন্য বরাদ্দের আহ্বান জানান তারা। আমাদের দেশের মানুষকে 80% পকেট থেকে টাকা দিয়ে চিকিৎসা নিতে হয়। ওনারা শুধু সেই সংস্কারের কথা বলেন যেই সংস্কার ওনাদেরকে ক্ষমতার ভাগ দেবে। ওনারা স্বাস্থ্য খাতে সংস্কার নিয়ে একদিনও আজ পর্যন্ত কথা বলেননি। আরো জুলাই যোদ্ধাদের পরিবারের জন্য বাজেট আমার মনে হয় রাখা উচিত, কিন্তু 17 বছরে আমাদের তৃণমূলে যারা নির্যাতিত হয়েছে তাদের জন্য বাজেটে অ্যালোকেশন রাখা প্রয়োজন। বাজেট বাস্তবায়নের হুমকিগুলোর পাশাপাশি আলোচনায় আসে জুলাই আন্দোলনের প্রেক্ষাপটও। এর পক্ষে বিপক্ষে মত দেন সরকারি ও বিরোধী দলের প্রতিনিধিরা। আমাদের বিরোধী দলের নেতা তিনি বলেছিলেন এই আন্দোলনের সম্পর্কে, আমাদের সাথে এই আন্দোলনের প্রধান নায়ক, আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। জনাব তারেক রহমান আজকে সংযুক্ত হয়েছেন। ডক্টর ইউনূস যখন একজন ব্যক্তিকে তিনি মাস্টার মাইন্ড বলেছিলেন, তা আমি প্রথম প্রতিবাদ করে বলেছিলাম যে এই অভ্যুত্থানের একক কোনো মাস্টার মাইন্ড আমরা কোনো ব্যক্তিকে মানি না। তবে বিরোধী দলের বাজেট নিয়ে নানা সমালোচনার মুখোমুখি দাঁড়িয়ে সরকার সমর্থিতরা দেশ ও মানুষের কল্যাণে বাজেট বাস্তবায়নে সকলের সহায়তা কামনা করেন। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা। মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসোকে আধুনিক যুগোপযোগী ও স্বনির্ভর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে স্পারসোর কার্যালয়ে পরিদর্শনে গিয়ে তিনি এই নির্দেশ দেন। পূর্ব নির্ধারিত কর্মসূচির বাইরে আকস্মিক পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান স্পারসোর কার্যালয় ঘুরে দেখেন তিনি। কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে তাৎক্ষণিক মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় স্পারসোর চেয়ারম্যান মোহাম্মদ রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম সহ সার্বিক বিষয় প্রধানমন্ত্রীকে জানান। স্পারসোর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা এবং চলমান কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানান। পুলিশকে জড়িয়ে তুরাগ নদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের 7 নেতাকর্মীর মরদেহ সংক্রান্ত ভিডিও ও ছবি প্রচারের মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে, এমন দাবি করেছেন ঢাকা জেলা ও ঢাকা মহানগর পুলিশ। রাজনৈতিক রং দিয়ে কতিপয় স্বার্থান্বেষী মহল বিভিন্নভাবে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করা হয়। তুরাগ নদীতে ছাত্রলীগ ও আওয়ামী লীগের 7 নেতাকর্মীর মরদেহ ভেসে ওঠার দাবি জানিয়ে ফেসবুক পোস্ট ও ফটোকার্ড শেয়ার করে গত শুক্রবার হঠাৎ সরব হয়ে ওঠে সামাজিক মাধ্যম। নৃশংস হত্যার সাথে ডিএমপির পুলিশ সদস্যরা জড়িত উল্লেখ করে ন্যায় বিচার ও হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়ে ফেসবুক প্রোফাইল লাল হতে শুরু করে। মূলত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে 7 কর্মীকে হত্যার অভিযোগ করে একটি পোস্ট করা হয়। এরপরই সামাজিক মাধ্যমে তুরাগ নদীতে একাধিক মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ে। সজীব ওয়াজেদ জয় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে অভিযোগ করেন যে সংগঠনের 3 কর্মীর লাশ পাওয়া গেছে। তাদের পরিবারের সাথে থানা থেকে যোগাযোগ করে পরিবারকে দিয়ে অপমৃত্যুর মামলা করানোর চেষ্টা চলছে।
তবে এসব দাবি উড়িয়ে দিয়ে তুরাগ নদীতে ভাসমান 7 লাশের বিষয়ে সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি করেছে ঢাকা জেলা পুলিশ। রাজনৈতিক রং জড়িয়ে কতিপয় স্বার্থান্বেষী মহল বিভিন্নভাবে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। রবিবার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন ঢাকা জেলা পুলিশ সুপার। নিষিদ্ধ ঘোষিত একজন রাজনৈতিক দল থেকে এই প্রোপাগান্ডাটা ছড়ানো হচ্ছে। যখন সোশ্যাল মিডিয়াতে এসেছে আমরা কগনিজেন্সে নিয়েছি বিষয়টা, কারণ আমরা কোনো ধরনের এরকম ঘটনা কাম্য নয় কারোর কাছেই, পুলিশের কাছে তো নয়। সে কারণে কগনিজেন্সে নিয়ে আমাদের বাংলাদেশ পুলিশ কাজ করেছে, করার পরে দেখা গিয়েছে যে এটা সম্পূর্ণ অপপ্রচার। এই বিষয়ে বিকালে ডিএমপির মিডিয়া সেন্টারে জরুরি সংবাদ সম্মেলনে ডিএমপির ক্রাইম বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার দাবি করেন তুরাগ নদী থেকে একাধিক মরদেহ সংক্রান্ত ভিডিও ও ছবি প্রচারের মাধ্যমে ডিএমপি পুলিশকে জড়িয়ে গুজব ছড়ানো হচ্ছে। পুলিশের তদন্তে এমন কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়নি। এমনকি তুরাগ থানায় এ নিয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অভিযোগ বা মামলা দায়ের করেনি। কোনো গুজব, বিভ্রান্তিকর বা উস্কানিমূলক তথ্য সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণ হতে পারে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই ধরনের কর্মকাণ্ড হতে বিরত থাকার জন্য আহ্বান করা হলো। যারা জনগণকে বিভ্রান্ত করতে গুজব ছড়াচ্ছে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানায় ডিএমপি। মেহেদী হাসান, ওয়ান নিউজ, ঢাকা। পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে। বিসিএস পুলিশ ক্যাডারের 21 ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত আইজি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ এক শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী ডিআইজি মুশফিকুর রহমানকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে। এনএসআই পরিচালক ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসেনকে পদোন্নতি দিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির অতিরিক্ত আইজি করা হয়েছে। এছাড়া ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামানকে পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজি এবং র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদকে পদোন্নতি দিয়ে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌসিফ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। হরমুজ প্রণালীতে আবারও হামলা চালিয়েছে আমেরিকা। সেন্টকম জানায় আমেরিকার যুদ্ধ বিমানগুলো হরমুজ প্রণালীর ভেতরে ও কাছাকাছি স্থানে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তেহরানকে সতর্ক করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরান যদি ওয়াশিংটনের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় তবে শনিবারের এই হামলা আরও তীব্র লড়াইয়ে পূর্বাভাস হতে পারে। এদিকে চুক্তির যে কোনো লঙ্ঘনের জবাব দ্রুত ও চূড়ান্ত হবে জানিয়ে ওয়াশিংটনকে পাল্টা হুমকি দিয়েছে ইরান। টানা দ্বিতীয় দিনের মতো ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে আমেরিকা, ফলে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের সামরিক কার্যক্রম পরিচালনাকারী সংস্থা ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানায়, সবশেষ এই হামলাগুলো কমান্ডার ইন চিফের নির্দেশে চালানো হয়েছে। বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর ইরানের অব্যাহত আগ্রাসনের সরাসরি জবাবে সেন্টকম শনিবার এই হামলা চালিয়েছে। আমেরিকার সামরিক বিমান ইরানের সামরিক নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা কেন্দ্র, ড্রোন মজুদের স্থান এবং মাইন পাতার সক্ষমতাকে লক্ষ্যবস্তু করেছে। এদিকে দক্ষিণ ইরানের শিরিক বন্দরের কাছে তাহরুই গ্রামের আশপাশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এছাড়া কেশম দ্বীপেও হামলা হয়েছে বলে জানিয়েছে তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। হামলা শুরুর 2 ঘন্টারও কম সময়ের মধ্যে ট্রুথ সোশ্যালে দিয়ে এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে সতর্ক করে বলেন, ইরান যদি ওয়াশিংটনের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় তবে শনিবারের এই হামলা আরও তীব্র লড়াইয়ের পূর্বাভাস হতে পারে। তিনি বারবার যুদ্ধবিরতির স্মারকলিপি লঙ্ঘনের জন্য ইরানের সমালোচনা করে বলেন, খুব সম্ভবত তারা কখনোই শিখবে না। এমন এক সময় আসতে পারে যখন ওয়াশিংটন আর যুক্তিসঙ্গত থাকতে পারবে না। যে কাজটি খুব সফলভাবে শুরু করা হয়েছিল তা সামরিকভাবে সম্পন্ন করতে বাধ্য হবে আমেরিকা। আর যদি তা হয় তাহলে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের আর কোনো অস্তিত্ব থাকবে না বলেও হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প।
এদিকে ইরানের দক্ষিণ উপকূল বরাবর বেশ কয়েকটি স্থানে আমেরিকার হামলার পর সতর্কবার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। তিনি বলেন, আমেরিকা ইরান সমঝোতা স্মারকের যে কোনো লঙ্ঘনের জবাব হবে দ্রুত ও চূড়ান্ত। এক্স বার্তায় জানান, আমেরিকা এই অঞ্চলে তার প্রক্সি বাহিনীর কর্মকাণ্ডকে সমর্থন করে সমঝোতা স্মারকের প্রথম অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। একই সাথে হরমুজ প্রণালীতে হামলা চালিয়ে পঞ্চম অনুচ্ছেদও লঙ্ঘন করেছে। এছাড়া ওয়াশিংটনের হামলার জবাবে আইআরজিসি বলছে, অন্তর্বর্তীকালীন চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালীতে যান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা তেহরানের হাতে রয়েছে। এখন থেকে চুক্তি লঙ্ঘনকারী জাহাজগুলোর বিরুদ্ধে অতীতের চেয়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সতর্ক করে আইআরজিসি আরও জানায়, যে কোনো অজুহাতে যে কোনো সম্ভাব্য শত্রু আগ্রাসনের বিধ্বংসী জবাব দেয়া হবে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকার হামলার জবাবে কুয়েত ও বাহরাইনের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। আইআরজিসি জানিয়েছে, কুয়েত ও বাহরাইনে আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। এর তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাহরাইন। ইরানকে উড়িয়ে দেওয়া হবে। ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকির পর কুয়েত এবং বাহরাইনের আমেরিকার সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে তেহরান। কুয়েতের আলী আল সালেম ঘাঁটি এবং বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত আমেরিকার নৌবাহিনীর পঞ্চম বহরের ঘাঁটিতে ইরানের এ হামলায় 8টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে বলে দাবি আরজিসির। আমেরিকার হামলার জবাব দিতেই তাদের এ পদক্ষেপ বলে জানানো হয়। তেহরান বলছে, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির অধীনে হরমুজের নিয়ন্ত্রণ ইরানের উপরই থাকবে। এই নিয়ম লঙ্ঘন করলে তার চড়া মূল্য দিতে হবে। হামলার বিষয়টি নিশ্চিত করে আমেরিকার এক কর্মকর্তা জানান, বাহরাইন এবং কুয়েত সহ প্রতিবেশী দেশগুলোর দিকে একাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছোড়া হয়, তবে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। এদিকে ইরানের হামলাকে বিপজ্জনক এবং আগ্রাসী উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে বাহরাইন। বাসিন্দাদের নিরাপদে আশ্রয়ে যেতে অনুরোধ জানানো হয়। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রতিবেশীদের উপর হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে তেহরান। সেই সাথে সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাহরাইন। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। রাতের বুলেটিনে নিচ্ছে বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের সুযোগ নেই বললেন শিক্ষামন্ত্রী। বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। চলে যাচ্ছে পরের খবর। প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই এবং কেউ এ নিয়ে বিভ্রান্তি ছড়ালে নতুন আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আনম ইহসানুল হক মিলন। সকালে সিলেটে এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই হুঁশিয়ারি দেন। শিক্ষামন্ত্রী জানান, প্রযুক্তি নির্ভর মনিটরিং ও সিসি ক্যামেরার মাধ্যমে এবার পরীক্ষা কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করা হবে। এছাড়া আগামী জুলাই মাস থেকে শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করার পরিকল্পনার কথাও জানান তিনি। ভুয়া তথ্য অপপ্রচারকারীদের বিরুদ্ধে সাইবার আইনে ব্যবস্থা নেওয়া হবে। এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ, শান্তিপূর্ণভাবে আয়োজনের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। আপনি প্রপাগান্ডা করবেন, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবেন, আপনি ভাইরাল হবেন, আর আমরা সবাই কি চুপ করে বসে থাকতে পারি? প্রশ্নপত্র আউট হবে না, কিন্তু বিভ্রান্তিকর নিউজ দিবেন, এটা কি বিচার হতে হবে না? এই জন্য সাইবার অ্যাক্টের পরিবর্তন হচ্ছে এবং আমাদের আইনও রয়েছে যে এই ধরনের বিভ্রান্তিকর নিউজ যারা দিবে তাদেরকে দণ্ডনীয় অপরাধ হিসেবে না হবে। আগামীতে টেকনিক্যাল এডুকেশন, টেকনিক্যাল বোর্ড, মাদ্রাসা বোর্ড, কমন সাবজেক্ট, কমন কোশ্চেন হতে হবে। কি তা হওয়া উচিত না? আমরা একই স্ট্যান্ডার্ডে এটাকে মাপ করব। সবশেষ একদিনে সারা দেশে হাম উপসর্গে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। একই সময়ে নতুন করে 116 শিশুর শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে। এই নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 11,710 জনে। গত 24 ঘন্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে 941 নতুন রোগী শনাক্ত হয়েছে। ফলে 15 মার্চ থেকে এখনও পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে 99,207 জনে দাঁড়িয়েছে।
একই সময়ে সন্দেহজনক হামে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 619 জনে। পরীক্ষায় নিশ্চিত হামে মোট 93 জনের মৃত্যু হয়েছে। দেশজুড়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে আজ। এই ক্যাম্পেইনে প্রায় 2.5 কোটি শিশুকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। রবিবার ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, বিগত সরকারের আমলে ভিটামিন এ ক্যাপসুলের সংকট ছিল। নিয়ম অনুসারে বছরে 2 বার শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন হওয়ার কথা, কিন্তু ক্যাপসুল সংকট থাকায় দীর্ঘ 14 মাস পর শুরু হলো ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। রবিবার সকালে আবু সাইদ কনভেনশন সেন্টারে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। বিগত সরকারের কাছে পর্যাপ্ত টিকার স্টক না পাওয়াতে মিজেলস নামক যে ব্যাধিটি মারাত্মকভাবে আমাদের বাচ্চাদেরকে আক্রমণ করেছিল, আমাদের হাতে বর্তমান 2,60,00,000 ভিটামিন এ লাল এবং নীল আমাদের হাতে স্টক রয়েছে। ক্যাপসুলের পাশাপাশি জন্মের পরে বাচ্চাদেরকে মায়ের শাল দুধ যেন দেওয়া হয়। অন্ধত্ব প্রতিরোধ, শিশু পুষ্টিহীনতা দূর করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো প্রয়োজন। সেই তাগিদ থেকেই ক্যাম্পেইনে শিশুদের নিয়ে আসেন অভিভাবকেরা। বাচ্চাদের তো অপুষ্টি থাকে বা বিভিন্ন রোগ হয়, এজন্য আমরা এগুলো খাওয়া। 6 মাস পর এই ক্যাম্পিংটা করা অবশ্যই উচিত, যেহেতু এই যে হামের প্রাদুর্ভাব ছিল। সকাল 11টায় করাইল এরশাদ মাঠে অনুষ্ঠিত হয় ক্যাম্পেইন। ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াতে অনেকেই শিশুদের নিয়ে আসেন। ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবো যাতে ওর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। কোনো কারণ ঠান্ডা, কাশি, জ্বর, এটির জন্যই তো ভালো। ক্যাম্পেইনে অংশ নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ। আগামী প্রজন্মকে এখন থেকে যদি সুস্থ সবলভাবে গড়ে তোলা না হয়, তারা শিক্ষা খাতে গিয়ে তারা মেধাবী হতে পারবে না। তারা ওষুধের অভাবে পঙ্গুত্ব বরণ করছেন, ভিটামিনের অভাবে তারা মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছেন। দীর্ঘ 17টি বছর একটা দেশের রাষ্ট্র একটা অব্যবস্থাপনার মধ্যে ছিল। এখন একটা ব্যবস্থাপনার মধ্যে আনার জন্য আমাদের বর্তমান সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। 6 থেকে 11 মাস বয়সী শিশুদের দেওয়া হয় নীল রঙের ক্যাপসুল এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুদের দেওয়া হয় লাল রঙের ক্যাপসুল। টু ডোর যখন আমার CSNWরা যায়, স্বাস্থ্য এবং পুষ্টিকর্মীরা প্রত্যেকের জায়গা থেকে অ্যাওয়ারনেস করে যাচ্ছে। তো 1 লাখ ইউনিট যেটা, সেটা হচ্ছে আমরা 6 মাস থেকে 1 বছরের আগ পর্যন্ত। আর লাল ক্যাপসুল যেটা, সেটা খাওয়াচ্ছি হলো 1 বছর থেকে 5 বছর পর্যন্ত। জ্বর, সর্দি, কাশি বা ডায়রিয়া থাকলে শিশুদের ক্যাপসুল খাওয়ানোর আগে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা। সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে বাংলাদেশকে $25 কোটি ঋণ সহায়তা অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। এর আওতায় সরকারি অডিট রিপোর্ট প্রকাশের সময় 72 মাস থেকে কমিয়ে 9 মাসে আনা হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য প্রতিষ্ঠান শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় বিশ্বব্যাংক এই অর্থায়ন করবে, যা এনবিআর পরিসংখ্যান ব্যুরো ও পরিকল্পনা বিভাগের সক্ষমতা বাড়াতে ব্যয় করা হবে। এছাড়া বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি এবং অডিটর জেনারেলের কার্যালয়ের সক্ষমতাও বাড়ানো হবে। বিশ্বব্যাংক জানায়, প্রকল্পের আওতায় জাতীয় তথ্য ব্যবস্থা শক্তিশালী করা হবে। 2025 থেকে 2030 সাল পর্যন্ত 5 বছর মেয়াদী এই প্রকল্পের লক্ষ্য নির্ভরযোগ্য পরিসংখ্যানের সহজলভ্যতা বৃদ্ধি, কর আদায়ে অটোমেশন এবং সরকারি ব্যয়ের দক্ষতা ও জবাবদিহি বাড়ানো। বাংলাদেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে ক্ষুদ্র মাঝারি শিল্প বা MSME খাতকে শক্তিশালী করার উপর সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আন্তর্জাতিক MSME দিবস উপলক্ষে সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত অনুষ্ঠানে কথা জানান তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে জিডিপিতে এ খাতের অবদান প্রায় 34% হলেও নতুন উদ্যোক্তা তৈরির গতি কমে যাওয়ায় সমাজে আয় বৈষম্য বেড়েছে। এমন পরিস্থিতি কাটিয়ে উঠতে নতুন উদ্যোক্তা তৈরিতে মেন্টরশিপ কর্মসূচি, নতুন শিল্প পার্ক স্থাপন এবং জ্বালানি সাশ্রয়ী শিল্পে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি বিদ্যমান শিল্প কারখানার উৎপাদন সক্ষমতা পুরোপুরি কাজে লাগাতে গ্যাস সংকট দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।
আমাদের অর্থনীতিতে জিডিপিতে এমএসএমই খাতের অবদান 34%। 91 থেকে 2006 পর্যন্ত যে পরিমাণ নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে তার সেই রেশিও, সেই সংখ্যা পরবর্তী 10-15 বছরে ড্রাস্টিক্যালি কমে এসেছে। তো আগামী দিনে আমাদের লক্ষ্য হচ্ছে জিডিপিতে এই সেক্টরগুলির শেয়ার বাড়ানো, নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা, সেই জন্য বিভিন্ন মেন্টরশিপ প্রোগ্রাম চালু করা। রাতের বুলেটিনে আবারও বিরতি নিচ্ছে। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা জানাবো। ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েকটি গ্রামের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক, পুলিশের টিয়ার শেল। আবার স্বাগত, দেখছেন রাতের বুলেটিন। চলে যাচ্ছি পরের খবর। এই মুহূর্তে সংসদে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আমরা কোট শুট পরে মলন। দ্বিতীয় হচ্ছে শাইখুল ইসলাম হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ, হযরত মুফতি কিফায়াতুল্লাহ দেহলভী, মোহাম্মদ হযরত মাওলানা তৈয়ব সাহেব মহতমিম দারুল উলুম দেওবন্দ, মাওলানা আব্দুল লতিফ মহতমিম মাজহারুল উলুম সাহারানপুর, মাজার শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহারানপুর। এইভাবে বলতে বলতে আরো অনেক বলতে পারি, সময়টা চলে যাবে। তাদের সবার অভিমত হচ্ছে এই বক্তব্য যদি মোল্লা মওদুদী সাহেবের না হয়ে থাকে ঠিক আছে, যদি প্রতিষ্ঠিতভাবে হয়ে থাকে তাহলে আপনাদের বক্তব্য প্রয়োজন। সেই হিসাবে তারা বাংলাদেশে তো রীতিমতো আমাদের মুরব্বী মোল্লা মহিবুল্লাহ বাবুনগরী পরিষ্কার বক্তব্য দিয়েছেন যে জামায়াতে ইসলামী কোনো ইসলামী দল নয় এবং তারা ইসলামের ক্ষতি করছে। এগুলো আমি বলছি না, আপনারা যেহেতু পাতা উল্টিয়েছেন সেই জন্য আমাকে বলতে বাধ্য, আমার মতামত নয়। তবে আপনারা ইসলামী দল, আপনারা নিজেরা দাবি করেন, কি রকম ইসলামিক দল সেইটুকু শুধু আমি কিছুক্ষণ আগে একটু বয়ান করছিলাম। সুতরাং যেখানে আপনারা আকিমউদ্দিন প্রতিষ্ঠা রাখতে পারেন না, সরিয়ে ফেলেছেন, আবার আনলেও আনতে পারেন, অসুবিধা নাই, এটা ভোটের জন্য হয়তো সরাইছেন। আর আপনারা কোথাও সরিয়ে আইন বাস্তবায়ন চান না। আপনারা ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠার কথা আপনাদের ইশতেহারে বলেন নাই। আপনারা ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, ইসলামী বিচার ব্যবস্থার কথা কোথাও বলেন নাই। তাহলে আপনারাই বলুন ভাই সাহেব, আপনারা কি রকমের ইসলামিক দল? এইটা আমাদের জানতে ইচ্ছে করে। এটা কোনো বিতর্ক নয়, এটা বিতর্কটা আপনারা তুলেছেন বলে আমাকে জবাবগুলো দিতে হয়েছে। তো এই ফতোয়া দেওয়ার জন্য ফতোয়া আলমগীরিও মুখস্থ করতে হয় না, মুহাদ্দিসও হতে হয় না, পটিয়া হাটাজারিতেও যেতে হয় না, এগুলো সাধারণ জ্ঞান। তা আশা করি বাংলাদেশের জনগণের সাথে আপনারা ট্রান্সপারেন্টলি, স্বচ্ছভাবে আপনারা যা তাই আপনাদেরকে প্রকাশ করবেন। আপনারা যা নন সেটা নিয়ে আপনারা জনগণের সামনে অবশ্যই কোনো রকমের দ্বিচারিতা করবেন না। আমি প্রতারণা শব্দটা বলি না, কারণ এটা একটা আনপার্লামেন্টারি ওয়ার্ড। তা আমি এই 9:30 পরেও যদি বক্তব্য দিই তাহলে পরে অনেকেই বিরক্ত হবে। আমি মাননীয় স্পিকার, ওইখানে তো আবার 27 মিনিট আছে, এটা কেমনে আসলো? আপনি বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সংসদে কথা বলছেন। আমরা এতক্ষণ সরাসরি সেখানে যুক্ত ছিলাম। বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে। সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়া মধ্যাহ্নভোজে অংশ নিয়ে শিক্ষার্থীদের এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীরা। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের খোঁজ খবর নেন এবং তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে এবং নিজেদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি। এ সময় সরকার প্রধানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান মধ্যাহ্নভোজে অংশগ্রহণের সুযোগ পাওয়া শিক্ষার্থী ও শিক্ষকরা।
শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দুপুরে মৌলভীবাজারের জুড়ি উপজেলা ক্যাম্প চত্বরে এক পথসভায় তিনি বলেন, ভবিষ্যতে দেশে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করা হলে জনগণ আবারও রাজপথে নামবে। যারা আওয়ামী লীগকে প্রশ্রয় দেবে তাদের বিরুদ্ধেও কঠোর লড়াইয়ের ঘোষণা দেন তিনি। আমরা পুরা বাংলাদেশবাসী ঐক্যবদ্ধ। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরে এনে আমরা তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাবো ইনশাআল্লাহ। এবং আওয়ামী লীগের বিষয়ে কোনো ৯-৬ নাই। যারাই আওয়ামী লীগকে প্রশ্রয় দিবে তাদের বিরুদ্ধে আমাদের শক্তিশালী লড়াই হবে ইনশাআল্লাহ। অবৈধ বাংলাদেশি বলে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে তারা পাঠাচ্ছে। আপনারা বিজিবির সাথে সীমান্ত পাহারা দিবেন, যাতে ভারতের খনি রাষ্ট্র বাংলাদেশে এই জায়গা জমিনে তাদের কোনো নাগরিকদের অবৈধ প্রবেশ না করাইতে পারে। ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামিরদী ও মানিকদা ইউনিয়নের কয়েকটি গ্রামের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পুকুরিয়া বাস স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে মানিকদা ইউনিয়নের সুলতান মাতুব্বরের সমর্থক এবং হামিরদী ইউনিয়নের শিরু মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ, তবে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। অতিরিক্ত পুলিশ সদস্যের জন্য জেলা সদরকে অবহিত করা হয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন মহাসড়কের দুই পাশে আটকা পড়া হাজারো যাত্রী। রাজধানীর মোহাম্মদপুর থেকে কুখ্যাত পাটালি গ্রুপের ৮ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে বিদেশি অস্ত্র ও তাজাগুলি। আজ এক ব্রিফিংয়ে র্যাব ২ জানায়, অভিযানে চক্রের সেকেন্ড ইন কমান্ড শামীম পাটালিও গ্রেপ্তার হয়েছেন। সিলেটের জকিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বারোঠাকুরি ইউনিয়নে বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে ১১টি ডেটোনেটর, প্রায় ১.৫ কেজি বিস্ফোরক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। দেশের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে একটি চক্র এসব বিস্ফোরক ও অস্ত্র আনার চেষ্টা করেছিল বলে জানায় বিজিবি। সঞ্চয়পত্র বিক্রিতে অসহযোগিতার অভিযোগে সারা দেশে ৪০টি ব্যাংকের বিভিন্ন শাখা পরিদর্শন করছে বাংলাদেশ ব্যাংক। আগামীকালও পরিদর্শন করবে কেন্দ্রীয় ব্যাংক। সঞ্চয়পত্রে বিনিয়োগে গ্রাহকদের নিরুৎসাহিত করছে বলে অভিযোগ ওঠে। এমন অভিযোগ আবার পেলে ব্যাংকগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনে তালা দিয়ে ৬ষ্ঠ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সকাল ১০টার দিকে প্রশাসনিক ভবনের মূল ফটকে বিক্ষোভ শুরু হয়। মেডিকেল কলেজে হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত করা এবং পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাস চালুর দাবি জানান তারা। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হল বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়ার ডিজাইন। সম্প্রতি রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। এবারের আয়োজনে প্রফেশনাল ও অ্যামেচার এই ২ বিভাগে মোট ২০৮টি প্রকল্প জমা পড়ে, যার মধ্যে ৭টি প্রকল্প পুরস্কৃত হয়। রাতের বুলেটিনের সময় হলো আরও একটি বিরতির। ফিরে এসে আরও থাকছে। ভেনেজুয়েলায় ভূমিকম্পে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, নিহতের সংখ্যা বেড়ে ১৫০০। উদ্ধার কাজে ধীরগতি, ধ্বংসস্তূপে মানুষের আর্তনাদ। আবারও স্বাগত রাতের বুলেটিনে। ভয়াবহ ভূমিকম্পের পঞ্চম দিনে এখন পর্যন্ত প্রায় ১৫০০ মানুষের মৃত্যু নিশ্চিত করেছে ভেনেজুয়েলার সরকার। এছাড়া আহত হয়েছেন প্রায় ৩৫০০। দেশজুড়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে পুরোদমে চলছে উদ্ধার কাজ। এরই মধ্যে ২০টি দেশ থেকে ২,০০০-এর বেশি উদ্ধারকর্মী ভেনেজুয়েলায় পৌঁছেছে। এদিকে দেশটির লা গুয়েরা অঞ্চলে উদ্ধার কাজে তৎপরতা বাড়াতে আবেদন জানিয়েছেন স্থানীয়রা। জীবনের স্পন্দন এখানে ঘড়ির কাঁটায় বন্দী। ভেনেজুয়েলার ধ্বংসস্তূপে সময়ের সাথে যুদ্ধ করছে উদ্ধারকর্মীরা। ভবন ধসে চাপা পড়া জীবনের দাম হিসেব হচ্ছে মিনিটে কিংবা সেকেন্ডে। ১ মিনিটের ব্যবধানেই হারাতে পারে প্রাণ, আবার বেঁচেও ফিরতে পারে কেউ। এরই মধ্যে বদ্ধপরিকর উদ্ধারকারীরা রড সিমেন্টের পাহাড়ে চাপা পড়া মৃত্যুর হাত থেকে ছিনিয়ে নিয়ে আসছে প্রাণ।
শনিবার এই স্তূপ খুঁড়ে এক মা ও তার 9 মাস বয়সী শিশুকে উদ্ধার করেছে আমেরিকার একটি উদ্ধারকারী দল। একই দিনে 6 ঘন্টা উদ্ধার অভিযানের পর 11 বছর বয়সী ছেলেকে উদ্ধার করেছে কলম্বিয়ার আরেকটি দল। আর এল সালভাদরের দলটি একের পর এক দেয়াল ভেঙে 15 বছর বয়সী এক কিশোরী ও তার কুকুরকে উদ্ধার করেছে। এছাড়া প্রায় 3 দিন ধরে আটকে থাকা 80 বছরের বৃদ্ধাকে উদ্ধার করে ইকুয়েডরের একটি দল। এরই মধ্যে দেশটির রাজধানী কারাকাসের কাছে আন্তর্জাতিক বিমানবন্দরের একটি রানওয়ে চালু হয়েছে বলে জানিয়েছে আমেরিকা। এতে করে সেখানে আরও বেশি আন্তর্জাতিক সহায়তা পৌঁছাতে পারবে। এই ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর লাগুয়েরা। সহায়তা পৌঁছাতে দেরি ও ভারী মেশিনের অভাবে উদ্ধার কাজে অগ্রগতি হচ্ছে না। সেখানে নিখোঁজদের স্বজনরা তাই ভারী মেশিনের জন্য আবেদন জানিয়েছে। আমাদের এখানে ভারী মেশিনের অভাব রয়েছে। অনেক উদ্ধারকর্মীরা এসেছেন, তারা তাদের সর্বোচ্চটা দিয়ে কাজ করছেন। তবে ধ্বংসস্তূপের অনেক কিছুই হাত দিয়ে সরানো অসম্ভব। আমাদের ভারী মেশিন লাগবেই। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইউরোপ জুড়ে চলমান তীব্র তাপপ্রবাহে প্রতিদিনই ভাঙছে তাপমাত্রার রেকর্ড। এরই মধ্যে ফ্রান্সে ধারণার চেয়ে অতিরিক্ত প্রায় 1000 মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ। স্ক্যান্ডিনেভিয়া থেকে আলপস অঞ্চল পর্যন্ত একাধিক দেশে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ফ্রান্স, ইতালি ও পোল্যান্ডে তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি বা তার উপরে অবস্থান করছে। ইউরোপ জুড়ে স্মরণকালের ভয়াবহ দাবদাহে বিপর্যস্ত জনজীবন। ভেঙে যাচ্ছে শত বছরের পুরনো তাপমাত্রার সব রেকর্ড। পশ্চিম ইউরোপে তাণ্ডব চালিয়ে এই প্রাণঘাতী তাপপ্রবাহ এখন মহাদেশটির মধ্য ও পূর্ব দিকে ছড়িয়ে পড়ছে। ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থা পাবলিক হেলথ ফ্রান্স জানায় 24 জুন থেকে এ পর্যন্ত প্রায় 1000 মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে, যাদের প্রায় 85% বয়স ছিল 65 বছর বা তার বেশি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট জারি থাকা অঞ্চলগুলো। বিশেষ করে প্যারিস ও আশপাশের ইল-দ্য-ফ্রঁস এলাকায় বাসাবাড়িতে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিজ্ঞানীদের মতে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন ছাড়া এই ধরনের দাবদাহ প্রায় অসম্ভব। ওমেগা ব্লক নামের একটি বিশেষ আবহাওয়া পরিস্থিতির কারণে ইউরোপের উপর উত্তপ্ত বাতাস আটকা পড়েছে। শনিবার ডেনমার্কে তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা 1874 সালে তাপমাত্রা পরিমাপ শুরু হওয়ার পর সর্বোচ্চ। এর আগে শুক্রবার জার্মানির সারব্রুকেন এলাকায় সর্বোচ্চ 41.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। জার্মানির বিভিন্ন জায়গায় রাস্তা ফেটে যাওয়া এবং রেললাইন বেঁকে যাওয়ার আশঙ্কায় সীমিত করা হয়েছে ট্রেন চলাচল। দেশটির জাতীয় রেল সেবাদাতা প্রতিষ্ঠান ডয়েচে বান যাত্রীদের বিনা খরচে টিকিট বাতিলের সুযোগ দিচ্ছে। ফ্রান্স, ইতালি ও পোল্যান্ডেও তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি বা তার উপরে অবস্থান করছে। এইচ.এম. আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। সৌদি আরবে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 14 আরোহীর সবাই নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর মালিকানাধীন হেলিকপ্টারটি রাস তানুরায় বিধ্বস্ত হয়। রোববার দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানায় আল জাজিরা। আরামকোর এই হেলিকপ্টারটি ঠিক কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়। এবার কনফিডেন্স সিমেন্টের সৌজন্যে বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্ব শেষে এবার মাঠে গড়াচ্ছে নকআউট পর্ব। রাউন্ড অফ 32-র প্রথম ম্যাচে মুখোমুখি হবে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে খেলার গৌরব অর্জন করা সাউথ আফ্রিকা ও কানাডা। বাংলাদেশ সময় রাত 1টায় আমেরিকার লস অ্যাঞ্জেলেসে শুরু হবে এই দুই দলের লড়াই। 1986 ও 2022 সালে বিশ্বকাপে খেললেও গ্রুপ পর্ব পার হতে পারেনি কানাডা। অন্যদিকে 1998, 2002 ও 2010 সালের বিশ্বকাপে অংশ নিলেও কোনো আসরে গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি সাউথ আফ্রিকা। এবার দ্বিতীয় রাউন্ডে উঠে ইতিহাস গড়েছে তারা। এখন আরও চমক দেখানোর অপেক্ষায় আছে এই দুই দলের মধ্যে ইতিহাস অনেকটাই সাউথ আফ্রিকার পক্ষে। এর আগে 2007 সালে ডারবানে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কানাডাকে 2-0 গোলে পরাজিত করেছিল সাউথ আফ্রিকা। তবে বিশ্বকাপে এটি তাদের প্রথম মুখোমুখি লড়াই।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সাধারণ মানুষের চলাচলের প্রতীক হয়ে ওঠে ভেসপা। সেই ভেসপার ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর রোমে অনুষ্ঠিত হলো এক বিশাল শোভাযাত্রা। কলোসিয়াম সহ ঐতিহাসিক স্থাপনাগুলোর পাশ দিয়ে ছুটে চলে হাজার হাজার ভেসপা স্কুটার। শুধু ইতালিই নয়, ফিলিপিন্স, আমেরিকা সহ বিশ্বের নানান প্রান্ত থেকে ভেসপা প্রেমীরা যোগ দিয়েছেন এই আয়োজনে। রোমের ঐতিহাসিক সড়কে একের পর এক ভেসপা স্কুটারের বহর। ইতালির রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে বিশ্বের অন্যতম বড় ভেসপা শোভাযাত্রা। ৮০ বছর পূর্তি উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভেসপা প্রেমীরা জড়ো হন এই আয়োজনে। ১৯৪৬ সালে ইতালির পিয়াজিও কোম্পানির হাত ধরে যাত্রা শুরু করে ভেসপা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্বল্প মূল্য, সহজে ব্যবহারযোগ্যতা আর আকর্ষণীয় ডিজাইনের কারণে খুব দ্রুতই এটি ইতালির পুনর্জাগরণের প্রতীক হয়ে ওঠে। পরে চলচ্চিত্র, পর্যটন আর জনপ্রিয় সংস্কৃতির মাধ্যমে ভেসপা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। ভেসপার প্রতি আমাদের ভালোবাসা খুবই গভীর। সিনেমায় ভেসপা দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। টেক্সাসে আমাদের ১৩টি ভেসপা রয়েছে। আমরা আমেরিকা থেকে আমাদের ক্লাসিক ভেসপা অল স্টেট নিয়ে এসেছি। প্রথমে এটি জার্মানিতে আনি, এরপর ভ্যানে করে অস্ট্রিয়ায় নিয়ে যাই। তারপর অস্ট্রিয়া থেকে ভেসপায় চড়ে প্রায় ১,২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রোমে পৌঁছেছি। শুধু ইতালি নয়, ফিলিপিন্স, আমেরিকা সহ বিশ্বের নানা প্রান্ত থেকে ভেসপা প্রেমীরা এসেছেন এই উৎসবে। অনেকের কাছেই সিনেমার পর্দায় দেখা ভেসপাই বাস্তব জীবনের স্বপ্নের বাহন। ১৯৭৪ সালের তৈরি ভেসপা এত বছর পরও কখনো আমাকে নিরাশ করেনি। এই ভেসপা নিয়েই আমরা তুর্কি, স্পেন ও পর্তুগাল ভ্রমণ করেছি। ইতালির বিভিন্ন প্রান্তের পাশাপাশি পূর্ব ইউরোপের দেশগুলোও ঘুরেছি। আমার কাছে এটি শুধু একটি স্কুটার নয়, বরং বিশ্বস্ত সঙ্গী। বর্তমানে বিশ্বের প্রায় ১০০টি দেশে বিক্রি হচ্ছে ভেসপা। গত ৮ দশকে প্রায় ২ কোটি ভেসপা বিক্রি হয়েছে। ইতালি, ভিয়েতনাম ও ভারতে এখনও চলছে এর উৎপাদন। সময়ের সঙ্গে ডিজাইনে পরিবর্তন আসলেও ৮০ বছর পরও ভেসপা ধরে রেখেছে তার ঐতিহ্য ও অনন্য পরিচয়। সঙ্গীত ইসলাম, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। শেষ করব রাতের বুলেটিন, তবে শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। জুলাই হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার সহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন। এএসআই চঞ্চলের ২০ বছর কারাদণ্ড। জুলাই আন্দোলনে নায়ক তারেক রহমান দাবি সরকারি দলের। একক মাস্টার মাইন্ড নেই, কৃতিত্ব জনগণ ও তরুণদের, বলছেন জামায়াতের এমপিরা। আকস্মিক মহাকাশ গবেষণা কেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রী। স্পারসোকে আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার নির্দেশ। তুরস্কে ৭ লাশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে স্বার্থান্বেষী মহল, দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। পুলিশকে জড়িয়ে গুজব ছড়ানোর অভিযোগ। এবং আবারও হরমুজ প্রণালীতে আমেরিকার হামলা, জবাবে কুয়েত ও বাহরাইনে ৮ সামরিক স্থাপনা ধ্বংসের দাবি আইআরজিসির। আর এ ছিল রাতের বুলেটিনে। কিছুক্ষণ পর দেখবেন টকশো কঠিন কথা সহজে। চ্যানেল ওয়ানের সাথে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।